বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র আর জাল পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ইকো পার্ক থেকে গ্রেফতার জাল নথির কারবারি। আরো ডিটেইল জানাবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কিভাবে জালে? দেখো, রহরা থানার পুলিশ গত 2 সপ্তাহ আগে 3 জন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল এবং তাদের মধ্যে একজনকে নিউ টাউন এলাকা থেকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং এই 3 জনকে কিন্তু 7 দিনের পুলিশের হেফাজত তারা পায় এবং সেই জায়গা থেকে এই 3 জনকে কিন্তু তারা জেরা করে এবং জিজ্ঞাসাবাদ করে এবং জেরার মুখে তারা স্বীকার করে যে এই যে ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ডল, তিনি কিন্তু ইকো পার্ক থানার অন্তর্গত গুনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং তিনি কিন্তু মোটা অঙ্কের টাকায় এই বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এখানে আসেন তাদেরকে কিন্তু মোটা অঙ্কের টাকাতে জাল নথি পরিচয়পত্র বানিয়ে দেন, এমনটা কিন্তু তারা জেরার স্বীকার করে এবং সেই অভিযোগ পেয়ে গতকাল গভীর রাতে গোপন অভিযান চালিয়ে ইকো পার্ক থানার অন্তর্গত গুনি পঞ্চায়েত এলাকার একটি জায়গা থেকে এই মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ডলকে রহরা থানা পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। বারাকপুর আদালত 5 দিনের পুলিশ হেফাজত দিয়েছে রহরা থানা পুলিশকে। বেশ, আগরতলায় পাকড়াও বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকায় আটক 4 বাংলাদেশি। আগরতলা রেল স্টেশন থেকে পাকড়াও। আগরতলায় পাকড়াও বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকায় আটক করা হয়েছে 4 বাংলাদেশিকে। আগরতলা রেল স্টেশন থেকেই পাকড়াও। ভুয়ো জন্মের শংসাপত্র মামলায় এবার নয়া তথ্য। ভুয়ো শংসাপত্র তৈরিতে ডিজিটাল সই এবং কিউআর কোড জাল। বাজেয়াপ্ত একাধিক শংসাপত্র পরীক্ষা করে এমনই তথ্য। আর কি তথ্য সামনে এলো আরো ডিটেইল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, গোসাবা পাঠানখালী পঞ্চায়েত থেকে প্রায় 3500 ভুয়ো জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক মাস ধরে এবং এই সমস্ত শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের মনে হচ্ছে এই শংসাপত্রে ব্যবহার করা ডিজিটাল সিগনেচার বা ডিজিটাল সই এবং যে কিউআর কোড রয়েছে, অর্থাৎ যে কিউআর কোড স্ক্যান করে সরাসরি রাজ্য সরকারের পোর্টালে পৌঁছে গিয়ে সেখান থেকে শংসাপত্র সংক্রান্ত লিঙ্ক দেখা যায় বা স্পষ্ট সেটি আসল কি নকল। সেক্ষেত্রে এই সমস্ত ভুয়ো শংসাপত্রে যে ডিজিটাল সিগনেচার এবং কিউআর কোড রয়েছে তা জাল বলে কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে। কারণ এই গোসাবার অস্থায়ী যিনি কর্মী গৌতম সরকার, তার মাধ্যমে 2000 টাকা বা কখনো 2500 টাকার বিনিময়ে এই ধরনের জন্মের শংসাপত্র বেরিয়েছে এবং অনলাইনে সেগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং পরবর্তী সময়ে সেগুলো বিভিন্ন সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট নিয়ে সেগুলোকে ব্যবহার করা হয়েছে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এবং পাসপোর্ট তৈরি করার সময় যারা আবেদন করেছিলেন সেগুলো যখন পুলিশ ভেরিফিকেশন হয় তখনই কিন্তু স্পষ্ট হয়েছে এগুলো ভুয়ো। এরপরই পাঠানখালী পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফে, তারপরে স্পষ্ট হয়েছে এই বার্থ সার্টিফিকেটগুলো ভুয়ো এবং সেখানেই দেখা যাচ্ছে যে ডিজিটাল সিগনেচার এবং কিউআর কোড ব্যবহার করা হয়েছে তা ফেক বা জাল বলে মনে করা হচ্ছে তদন্তকারী আধিকারিকের তরফে। পদ্মাপাড়ের দিকে নজর রাখা যাক। ভোট নিয়ে ফের নাটক ইউনূসের। সেনার শরিকের সাঁড়াশি চাপেও গদি আঁকড়ে থাকার মরিয়া চেষ্টা। আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা মোহাম্মদ ইউনূসের, আর এ নিয়েই তার বিরুদ্ধে সুর চড়িয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে তদারকি সরকারের উপর ক্ষুব্ধ বিএনপি। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। ভোটে না লড়েই দেশের ক্ষমতা পেয়েছেন, সেই ক্ষমতা ধরে রাখতে ভোট থেকে বিরত থাকার চেষ্টা করেছেন। এ নিয়ে তার উপরে চাপ বাড়িয়েছে বাংলাদেশের সেনা এবং তাঁরই শরিক দলগুলি। চাপের মুখে শেষমেশ ভোটের সময় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়।
তার ক্ষমতা দখলের এই লোভের আগুনে কিন্তু বাংলাদেশ জ্বলছে। তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যার ফুলঝুরিতে ভরা, অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত, নিজে ট্যাক্স দেয় না, একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। 2024-এর শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়, ক্ষমতায় বসেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এরপর গত বছরের জুলাইয়ে বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশে তদারকি সরকার, যার নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। তদারকি সরকার প্রতিষ্ঠার পর থেকেই ভোটের দাবিতে সরব পদ্মাপাড়ের রাজনৈতিক দলগুলি। তদারকি সরকারের সমর্থক বিএনপি সহ একাধিক দল দ্রুত ভোটের দাবি তোলে। সংস্কারের দোহাই দিয়ে তা ঝুলিয়ে রাখেন ইউনূস। শেষমেশ জানালেন আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে বিএনপি জানিয়েছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এমন কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। বাংলাদেশের পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয়, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। আবহাওয়া সঠিক থাকে না। উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত। ভোটে বিলম্ব চায় না বিএনপি, তাদের ডেডলাইন ডিসেম্বর। আর এবছর ভোটই করতে চাইছে না তদারকি সরকার। এ নিয়ে পদ্মাপাড়ের হাওয়া গরম। নিউজ 18 বাংলা। বঙ্গে ভোট 19 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন। প্রার্থীরা জোর কদমে নেমে পড়েছেন প্রচারে। রবিবার জমজমাট প্রচার, এলাকায় প্রচারে তৃণমূল বিজেপি প্রার্থীরা। 19 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, রবিবারে জমজমাট প্রচারে নামলেন প্রার্থীরা। এলাকায় এলাকায় ঘুরে জনসংযোগে তৃণমূল বিজেপি প্রার্থীরা। আজকে আসছি 19 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন। তার আগে কালীগঞ্জে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সে ছবি দেখাচ্ছি আপনাদের। ভোটারদের মনে সাহস যোগাতে সকাল থেকেই বড়চাঁদঘর পঞ্চায়েতের ছোট চাঁদঘর নলদাপাড়াতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। রুট মার্চের মাঝেই গ্রামবাসীদের সঙ্গে কথা।